Hello friends, I welcome to all of you to this session of polity. আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ ডিসকাস করতে চলেছি অরিজিন অফ কনস্টিটিউশন 1861 টু 1947। তো বন্ধুরা, আমরা লাস্ট ক্লাস যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে তোমার লেকচার নাম্বার 4। সেখানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 ডিসকাস করেছিলাম, আর সম্ভবত চার্টার্ড অ্যাক্ট ডিসকাস করেছিলাম 1853। তো সেই ভিডিওটির কন্টিনিউশন তোমরা যদি না দেখে থাকো, ভিডিওটি অবশ্যই দেখবে। আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 61 থেকে 47, দ্যাট মিনস আপ টু দ্য ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীন হওয়া পর্যন্ত টোটাল আমরা এই ভিডিওটা একটু লেন্দি হবে। তো তোমরা মন দিয়ে ভিডিওটি শুনো আর লাস্ট ভিডিওটি অবশ্যই দেখো, কারণ লাস্ট ভিডিওটি না দেখলে তুমি কন্টিনিউশনটা বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এখানে দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, 92 আর 1909, এই তিনটে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল 1857 সালের মহাবিদ্রোহের পর, ঠিক আছে? তো তার আগে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমি লাস্ট ক্লাস কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, সেই কোশ্চেনের মধ্যে তার অ্যান্সারগুলো আমি জানাতে চাই। অ্যান্সারটা যেমন আমি জিজ্ঞেস করেছিলাম, তেলেঙ্গানা যে রাজ্যটা, সেটা কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে, কোন কোন রাজ্যের সঙ্গে। তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমি এই জন্যই জিজ্ঞেস করেছিলাম, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউশন ক্রিয়েট করে যে আদৌ উড়িষ্যার সঙ্গে তেলেঙ্গানার কি কোনো বর্ডার শেয়ারিং হয়। তো অ্যাকচুয়ালি এই জন্যই আমি কোশ্চেনটা করেছিলাম, ম্যাক্সিমাম এইখানেই স্টুডেন্টরা ফেসে যায় যে অ্যাকচুয়ালি উড়িষ্যার সঙ্গে কিন্তু এই তেলেঙ্গানার কোনো বর্ডার শেয়ারিং হয়নি। তোমরা ভারতের ম্যাপটা যদি সামনে থাকে তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। ছত্তিশগড়ের সঙ্গে বর্ডার শেয়ার আছে মহারাষ্ট্র, কর্ণাটকা, ওকে, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এইগুলো নিয়ে তেলেঙ্গানা, আর তেলেঙ্গানা রাজ্যটি স্থাপিত হয়েছিল 2 জুন 2014। তোমরা একবার দেখে নিও, 2014, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে ভারতে বর্তমানে কতগুলো রাজ্য আর কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো ভারতে আমরা জানি জম্মু কাশ্মীর ভাঙা, মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে যে আপডেট আছে, জম্মু কাশ্মীরটা ভেঙে এখন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তো সেই অনুযায়ী প্রথমে জম্মু কাশ্মীর মানে সেপারেশন হওয়ার পরে, ভাঙার আগে আমাদের ভারতবর্ষে আমরা জানি মানে 29টা রাজ্য আর 7টা ইউনিয়ন টেরিটরি ছিল, ঠিক আছে? এবার জম্মু কাশ্মীর ভাঙার পরে এটা কি হলো, 28টা রাজ্য এবং প্লাস 1 হয়ে গেল, মানে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু তোমরা ভালো করে জানো, দাদরা নগর হাভেলি, দমন, এইগুলো কিন্তু একসাথে হয়ে গেছে এখন। তো এই মুহূর্তে 28টা রাজ্য আর এগেইন ওখানে এটা 9টা কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এখন হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? তো যেটা বলছিলাম, দেখো আমি একটু লিখি, এখানে লিখলে বুঝতে পারবে। দেখো, প্রথমে আমি যদি 2 জুন 2014-তে যাই, 2014, তখন ছিল টোটাল 29টা রাজ্য আর 7টা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এইবার 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন হিসাবে, মানে অ্যাকচুয়ালি তারপরেই জম্মু কাশ্মীর ভাঙা হলো। তো জম্মু কাশ্মীর ভাঙার পরে -1 হয়ে গেল ইউনিয়ন রাজ্য, অঙ্গরাজ্য যেটা বলছো রাজ্য, আর 7টা থেকে 9টা হয়ে গেল ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে 26শে জানুয়ারি 2020, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্রজাতন্ত্র দিবস হিসেবে ওই তারপরে কি হয়েছিল, দাদরা নগর হাভেলি আর দমন দিউ, এটাকে কিন্তু দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, এই দুটোকে মার্জ করে এখন হয়ে গেছে তাহলে 8টা ইউনিয়ন টেরিটরি আর 28টা রাজ্য। ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশানটা কিন্তু আমি তোমাদের কাছে আশা করি ছিল, কিন্তু আমি আরও একবার ক্লিয়ার করে দিলাম। তো আমরা ভিডিওটি কন্টিনিউ করি এবার। দেখো, এখানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861
92 আর 1909, এখানে এগুলো কি বলছে দেখো। 1857 সালে মহাবিদ্রোহের পরে যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় হয়ে গেল, ঠিক আছে, ভাইসরয় পোস্ট, এবং আমরা জানি লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়। তো এরপরে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিছুটা মানে কি বলবো তোমাদের, মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ানদের হাতে কিছুটা ক্ষমতা ব্রিটিশরা দিতে চেয়েছিলেন, এই কারণে, কারণ ইন্ডিয়া না দিলে ইন্ডিয়ানরা টোটাল মানে অ্যাকচুয়ালি আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছিলো, মানে কোনো এদেরকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না। এই জন্য লর্ড ক্যানিং কি করে, যে দেখো এখানে লেখা আছে ফিচার্স অফ দ্য অ্যাক্ট 1861। লর্ড ক্যানিং কি করে এখানে, বিগিনিং অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন বাই অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস উইথ দ্য ল মেকিং প্রসেস, ঠিক আছে, একটা ল মেকিং প্রসেস হলো, যার মাধ্যম দিয়ে কি করা হলো, যে এই ল মানে লর্ড ক্যানিং কী করলো, রিপ্রেজেন্টেশন মানে ইন্ডিয়ানদেরকে অ্যাসোসিয়েট করলো এর ভিতরে, ঠিক আছে। আচ্ছা, লর্ড ক্যানিং the then viceroy nominated 3 Indian to his legislative council। দেখো লেজিসলেটিভ কাউন্সিল আর মানে বলতে কি বোঝো, আমাদের ভারতবর্ষে এখন যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবি, তাহলে দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল, এই সমস্ত মানে রাজ্য মানে তোমার বিধানসভা আর বিধান পরিষদ, ঠিক আছে। তো এই লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে বিধান পরিষদ বলে, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলছে বিধানসভা, ঠিক আছে। তো যখন সেই সময় ওদের লেজিসলেটিভ কাউন্সিল ছিল, সেখানে ইন্ডিয়ানদেরকে কি করা হলো, নমিনেট করা হলো 3 জন ইন্ডিয়ান, রাজা অফ বেনারস, মহারাষ্ট্র, রাজা অফ বেনারস, এখানে দেখো রাজা অফ বেনারস, আর কি আছে, মহারাজা অফ পাটিয়ালা অ্যান্ড স্যার দিনকর রাও। এটা কিন্তু খুব আসে এক্সামে, একটু মাথায় রাখবে। দেখো এই ভিডিওটি তোমরা এমন নয় যে মুখস্থ করতে হবে, এরকম কিছু নয়, একদম গল্পের ছলে জিনিসটা আমি বলছি, তোমরা গল্পের ছলে শুনবে, আর আমি টোটাল পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। টোটাল পিডিএফটা তুমি জাস্ট ভিডিও একবার দেখবে, চোখ বোলাবে, এবং যে পয়েন্ট দেখো আমি সমস্তটাই এগুলো আমি কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করেছি, তো তোমরা কিন্তু ভিডিওটি বুঝতে অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা জাস্ট মন দিয়ে শুনলেই হবে, আর এই মানে কী পয়েন্টগুলো একটু খেয়াল রাখলেই বুঝতে পারবে। আর আমি বোঝাচ্ছি, এইটা জাস্ট মন দিয়ে শুনলে বুঝো হ্যাঁ এই বলেছিল, ব্যাস। তো দেখো নেক্সট পয়েন্ট নাম্বার 2 কী বলছে, it initiated the process of decentralization by restoring the legislative power to the Bombay and Madras presidency। অ্যাকচুয়ালি তোমরা এর আগের ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখে থাকো, তাহলে তোমরা খেয়াল করবে যে সেন্ট্রালাইজ করা হয়েছিল পাওয়ারটাকে। সেন্ট্রালাইজ করা মানে কি, প্রথমে মনে করো যদি কোনো একটা পার্টিকুলার প্রভিন্সে এরকমভাবে পাওয়ারগুলো ছিল, কিন্তু কি করা হলো, ওটাকে সেন্ট্রালাইজ করা হলো, মানে একটা জায়গায় জাস্ট কেন্দ্র থেকে সব কিছু কন্ট্রোল করা হবে, ঠিক আছে। কিন্তু আবার এখানে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, মানে বম্বে, মাদ্রাস প্রেসিডেন্সি, এদেরকে ডিসেন্ট্রালাইজ মানে কি, মানে প্রথমে এরকম ছোট ছোট প্রভিন্স এরকম ছোট ছোট প্রভিন্স বানানো হলো, ঠিক আছে। এইবার মনে করো এই ছোট ছোট প্রভিন্সগুলোকে, এইগুলোকে প্রথমে সেন্টার থেকে কন্ট্রোল করা হতো। এইবার সেন্টার থেকে, এটা মনে করো সেন্টার, এবার সেন্টার থেকে এই টোটাল প্রভিন্সগুলোকে সবগুলোকে কন্ট্রোল করা হতো প্রথমে। এইবার ধীরে ধীরে যত এরিয়া বাড়ছে বা কাজের কমপ্লেক্সিটি, যত জটিলতা বেড়ে যাচ্ছে, তো এই সমস্ত ছোট ছোট প্রভিন্সগুলোকে আস্তে আস্তে এদেরকে নিজস্ব একটা অটোনমি দেওয়া হলো, মানে ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে, ঠিক আছে। ডিসেন্ট্রালাইজ করা মানে হচ্ছে, মনে করো ডিসেন্ট্রালাইজেশন মানে আমাদের মনে করো এখন পঞ্চায়েতে মানে অ্যাকচুয়ালি সেন্টার, তারপরে স্টেট, তারপর পঞ্চায়েত। তো এই প্রসেসটা মানে আমাদের পঞ্চায়েতেরও একটা পাওয়ার আছে, ঠিক আছে। তো সেই মানে কেন্দ্র থেকেই এবং স্টেট, তারপরে পঞ্চায়েত, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই টোটাল মানে সেন্টার থেকে একটা রুলস রেগুলেশন তৈরি করা হলো, এই রুলস রেগুলেশনটা প্রত্যেকটা প্রভিন্সে করা হলো, ইম্পোজ করা হলো, করার পরে এদেরকে সমস্তটাই এক সূত্রে বাঁধা হলো, বুঝতে পেরেছো, এক সূত্রে বাঁধা হলো, এবং এদেরকে বলা হলো তোমাদেরকে নিজস্ব
স্বাধীনতা দেওয়া হলো, ডিসেন্ট্রালাইজ করে দিলাম, তোমরা নিজেরা নিজেদের মতো রুল চালাও, কিন্তু সমস্ত কন্ট্রোল আমার হাতে থাকবে। এইভাবে জাস্ট সমস্ত কন্ট্রোলটা আমি, নতুন কিছু অ্যামেন্ডমেন্ট, নতুন কিছু সংশোধন যা কিছু হবে সব আমার দ্বারাই হবে, কিন্তু তোমরা এই রাজ্যগুলো, প্রভিন্সগুলো তোমরাই চালাবে, কিন্তু এর সমস্ত হেড হব আমি, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু সমস্তটাই চলতো। তো এইটা আবার ডিসেন্ট্রালাইজ, এর আগে তোমরা জানো সেন্ট্রালাইজ করা হয়েছিল, তারপর ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। আচ্ছা, দ্য রিভার্স অফ দ্য, আচ্ছা এরপরে দেখো আমি লিখেছি নেক্সট পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 কি বলছে? পয়েন্ট নাম্বার 3 বলছে নিউ লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড পাঞ্জাব which were established in 1962, 1966, 1862, 1869 and 1897 রেসপেক্টিভলি। দেখো, নতুন লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশ করা হলো কোথায়? বেঙ্গলে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে আর পাঞ্জাবে, ঠিক আছে? তো এইগুলো এই রেসপেক্টিভলি এই সালগুলোতে করা হয়েছিল। আচ্ছা, এখানে 1897 এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মনীষীর জন্মসাল, তোমরা যদি বলতে পারো। আশা করি সবাই জানো, 23শে জানুয়ারি 1997 কার জন্মদিবস? তো এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আমি যে কোশ্চেনগুলো করি সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু ঘেঁটে দেখবে। এই জন্যই কোশ্চেনগুলো করা হয়, যেমন এই কোশ্চেনটা যখন খুঁজতে গেলে তুমি দেখবে আরও 10টা কোশ্চেনের মুখোমুখি হবে এবং আরও 10টা অ্যান্সার তুমি পেয়ে যাবে। তো এটাই আমার বলার বক্তব্য, যে তোমরা অ্যাটলিস্ট ভিডিওটি যেভাবে মানে বলছি, মানে অ্যাকচুয়ালি ভিডিওটি তোমরা মন দিয়ে শুনবে এবং যেটুকু কোশ্চেন করা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এবং সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো তারপরে পয়েন্ট নাম্বার 4 কী বলছে দেখো। পয়েন্ট নাম্বার 4 বলছে নতুন একটা পোর্টফোলিও, মানে কি দেখো, নিউ পোর্টফোলিও সিস্টেম, মানে একটা রেকগনাইজেশন অফ দ্য পোর্টফোলিও মানে অ্যাকচুয়ালি কী বলো তো, মিনিস্ট্রি দেওয়া হয়েছে। এই যে ভাইসরয় এম্পাওয়ার করেছে, মানে অ্যাকচুয়ালি নতুন মিনিস্ট্রি, আমাদের মনে হয় ডিফেন্স মিনিস্ট্রি, ওকে, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার। তো এই লর্ড ক্যানিং কী করেছে 1859, মানে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে হ্যাঁ, তোমরাই কিন্তু শাসন করছো, তোমাদেরকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে, তোমরাই ইন্ডিয়াকে তোমাদের মতো করেই শাসন করছো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, সমস্ত অথরিটি ওদের হাতে ছিল, এরা এদের মতো করে একটা নতুন মিনিস্ট্রি সেট আপ করে সেখান থেকে এদের মাধ্যম দিয়েই কন্ট্রোলটা করতো আর কি, ঠিক আছে? তো নতুন পোর্টফোলিও কী করা হলো, ইট অলসো গেভ এ রেকগনাইজেশন টু দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস বাই লর্ড ক্যানিং ইন 1859। তাহলে 1859 মিনিস্ট্রি গঠন করা হলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট নাম্বার 5 দেখো। It empowered the Viceroy to issue ordinance without the concurrence of the Legislative Council during the emergency. The life of such an ordinance was 6 months. দেখো, অর্ডিনেন্স বলতে কী বোঝো তোমরা? অর্ডিনেন্স এর সম্বন্ধে লেকচার দিতে গেলে মিনিমাম 10 মিনিট তো লেগেই যাবে। দেখো, অর্ডিনেন্স বলতে আমাদের এখন যখন সেন্টারে আছে প্রেসিডেন্ট আর রাজ্যে আছে গভর্নর, ঠিক আছে? তো অর্ডিনেন্স মাঝে মাঝে বলে না যে দেখো, মাঝে মাঝে দেখবে খবরে শোনা যায় যে প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করেছে। অর্ডিনেন্স মানে কি বলো তো, অ্যাকচুয়ালি মনে করো এটা যদি মনে করো পার্লামেন্ট হয়, এবার পার্লামেন্ট গঠিত হয় প্রেসিডেন্ট, ওকে, লোকসভা আর রাজ্যসভা। এটা হচ্ছে প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভা। এইবার যখন মনে করো লেজিসলেটিভ কাউন্সিল বা যেটা মানে লোকসভা আছে, মানে তখন নতুন একটা মনে করো নতুন একটা নিয়মকানুন তুমি একটা লাগু করতে যাবে, দেখা গেলো কোনো একটা এমার্জেন্সি কারণে, ঠিক আছে? তখন কিন্তু এই লোকসভা বা রাজ্যসভায় বিল পাস করে এই জিনিসটা কিন্তু প্রেসিডেন্টের মাধ্যম দিয়ে করা হয়। কিন্তু অর্ডিন্যান্স জারি করা মানে হচ্ছে যখন মনে করো লোকসভা ভেঙে গেছে, ঠিক আছে, বা কোনো রকম কোনো সিটিং হচ্ছে না, কোনো আপাতত লোকসভা না বৈঠক হচ্ছে না রাজ্যসভায় বৈঠক হচ্ছে, তো এই অবস্থায় প্রেসিডেন্ট কী করে, অর্ডিন্যান্স জারি করে। আর্টিকেল 1, 2, 3, এই আর্টিকেল 1, 2, 3 কী করছে, বলছে প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইম্পোজ অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে? আর গভর্নর কী করে, 213, আর্টিকেল 213 মাধ্যম দিয়ে
গভর্নর স্টেটে অর্ডিন্যান্স জারি করবে, মানে যখন কোনো সিটিং নেই, কোনো বৈঠক হচ্ছে না, বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কাউন্সিলিংয়ে কোনো কিছু বৈঠক হচ্ছে না, বা কোনো বা সরকার পড়ে গেছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে, এটা এমার্জেন্সি হঠাৎ করে একটা নিয়ম লাগু করতে হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অর্ডিন্যান্স। তো ভাইসরয় কী বলছে, ইট এম্পাওয়ার দ্য ভাইসরয় টু ইস্যু অর্ডিন্যান্স উইথ দ্য কনকারেন্স অফ লেজিসলেটিভ কাউন্সিল ডিউরিং দ্য এমার্জেন্সির সময় ভাইসরয় অর্ডিন্যান্স জারি করতে পারতো, আর যার ডিউরেশন ছিল 6 মান্থ, ঠিক আছে। তো এটা বোঝা গেল। নেক্সট দেখো, ফিচার্স অফ দ্য অ্যাক্ট অফ 1892 অ্যাক্টের ফিচার্সটা কী সেটা জানতে হবে। এখানে অ্যাকচুয়ালি নন অফিসিয়ালদের মেজরিটিটা বেশি, দেখো এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমাদের জানতে হবে। ইট ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার ইন দ্য সেন্টার অ্যান্ড in the center and provincial administrative council, but maintain the official majority in them, মানে কি নন অফিসিয়াল মেম্বারদেরকে একটা মেজরিটি এখানে প্রোভাইড করে, এখানে লেখা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। 2 নম্বরের, ইনক্রিজ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড গেভ দেম দ্য পাওয়ার অফ ডিসকাসিং দ্য বাজেট অ্যান্ড অ্যাড্রেসিং কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভ। দেখো মানে লেজিসলেটিভ কাউন্সিলে যে বাজেটের ওপর ডিসকাশন করা এবং কোশ্চেন করা, মানে অ্যাকচুয়ালি আগে কি হতো যে কোনো একটা বিষয়ে কোনো একটা তুমি কোশ্চেন করতে পারো, কিন্তু তার অ্যান্সারটা যে দিতেই হবে বা অ্যান্সারটা দিলে ওটাতেই সন্তুষ্ট থাকতো, কিন্তু এখন তুমি ওটা নিয়ে একটু ডিসকাস করতে পারো বা ওটা তর্ক বিতর্ক হতে পারে, ঠিক আছে, এরকম একটা পাওয়ার, ঠিক আছে। এবং কি করা হলো, নেক্সট দেখো পয়েন্ট, কোথায় গেল, দ্য ওয়ার্ড ইলেকশন ওয়াজ, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ওয়ার্ড ইলেকশন ওয়াজ হাউএভার নট ইস্যুড ইন দ্য অ্যাক্ট, দ্য প্রসেস ওয়াজ ডেসক্রাইবড ইন দ্য অ্যাজ নমিনেশন মেড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য, মানে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ইলেকশন হবে বা এই ধরনের কোনো প্রসিডিওর এগুলো কিন্তু মেনটেন করা হয়নি এখানে, মানে কোনো ইলেকশনের কথা এখানে উল্লেখ নেই। শুধু কি করা হলো যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, আর কি করা হয়েছিল যে নন অফিসিয়াল, মানে ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার, নন অফিসিয়াল নয় কিন্তু, নন অফিসিয়াল ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড মানে এদের এখানে নন অফিসিয়াল মেম্বারদের নাম্বারটা ইনক্রিজ করা হয়েছিল সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলিংয়ে, বাট মেনটেন দ্য অফিসিয়াল মেজরিটি, অফিসিয়াল মেজরিটিটা মেনটেন করেছিল, বাট নন অফিসিয়াল মেম্বারটা ওদের ভারতীয়দের মেজরিটি ছিল, ঠিক আছে। এই হচ্ছে আপাতত। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, 1909 মরলে মিন্টো রিফর্ম, এটা থেকে কোশ্চেন বারবার ঘুরে ফিরে করে, খুব ইম্পর্টেন্ট, আমি 3বার বললাম খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই জায়গাটা কিন্তু এই 1909 আর 1919 এখান থেকেই ম্যাক্সিমামটা তোলা হয়েছে, ঠিক আছে। তো এটা দেখো, আমি এখানে দেখো কালার চেঞ্জ করে লিখে রেখেছি, এগুলো এই পয়েন্টগুলো পড়লেই কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই মরলে মিন্টো রিফর্মটা কি বলছে, এই যে 1909 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, এখানে কি বলছে যে এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম। এইবার মরলে মিন্টো রিফর্ম কেন বলছি, তার পিছনে কিছু কারণ আছে। কারণ দেখো এই সময়টায় লর্ড মরলে সেই সময় কী ছিল, সেক্রেটারি অফ দ্য স্টেট, আর লর্ড মিন্টো ছিল ভাইসরয় অফ দ্য স্টেট, মানে ইন্ডিয়ায় ভাইসরয় ছিল সেই সময় লর্ড মিন্টো, আর সেক্রেটারি ছিল লর্ড মরলে, ঠিক আছে। এই জন্য এটাকে বলে মরলে মিন্টো রিফর্ম। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, ইট কনসিডারেবলি ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলের সাইজটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে, বোথ সেন্টার অ্যান্ড প্রভিন্সিয়াল, সেন্টারেও করা হয়েছে, প্রভিন্সিয়াল। দেখো প্রভিন্সিয়াল বলতে প্রভিন্স মানে কোনো একটা অঞ্চল, কোনো একটা এরিয়া, মনে করো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল একটা প্রভিন্স ছিল সেই সময়, তখন বেঙ্গল, বাংলা, বিহার, উড়িষ্যা এরকম ছিল, ঠিক আছে। তো এই জন্য এটা প্রভিন্স বলা হতো সেই সময়। দ্য নাম্বার অফ মেম্বার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রেইজড ফ্রম 16 to 60, দেখো 16 থেকে 60, তাহলে নাম্বার অফ মেম্বার ইন সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল রেইজ করা হলো 16 থেকে 60, ঠিক আছে। আর কি করা হলো,
It retained official majority in the Central Legislative Council but allowed provincial legislative council to have non-official member official majority অফিসিয়াল মেজরিটি এখানে কিন্তু করা হয়েছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল মানে মেজরিটি অফিসিয়াল মেম্বারদের সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু মেজরিটি অফিসিয়াল মেম্বারদের ছিল, বাট নন অফিসিয়াল মেম্বার প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু মানে নন অফিসিয়াল মেম্বারদের মেজরিটিটা বেশি ছিল। ঠিক আছে, আচ্ছা লাস্ট আর একটা পয়েন্ট কি বলছে দেখো, পয়েন্ট নাম্বার 3, it enlarged the deliberate function of the legislative council at both the level. For example, members were allowed to ask supplementary question. তার মানে মেম্বারদের সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞেস মানে কোনো একটা দেখা গেলো কোনো একটা এরিয়ায় দেখা গেলো বললো যে আমার এরিয়াতে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, আমি কোশ্চেন করলাম যে আমার এরিয়াতে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, আমাকে যে পয়সাটা দেওয়া হয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়। ও তখন দেখা গেলো কোশ্চেনে অ্যান্সারের রেসপেক্টে বললো যে এটা তুমি যা আছে তাই চালিয়ে নাও, এখানে তোমাকে যথেষ্ট পয়সা দেওয়া হয়েছে, তুমি ওটা দিয়েই চালাতে পারো। তখন আমি কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করতে পারি, মানে আমি বলতে পারি যে আপনি ওটা করে ভালো করে এটার উপরে তুমি ভেরিফাই করে দেখো মানে অ্যাকচুয়ালি আপনি দেখুন ভেরিফাই করে যে আদৌ কি সম্ভব কিনা, এরকম অবস্থা থেকে আমি বিলং করছি। তো এই সমস্ত কোশ্চেন মানে যেটা আগে জাস্ট কোশ্চেন করা হতো কিন্তু তার এগেনস্টে কোনো মানে কোশ্চেনের এগেনস্টে কোনো কোশ্চেন করা যেত না, মানে অ্যান্সারের এগেনস্টে কোনো কোশ্চেন করা যেত না, কিন্তু এখন কিন্তু করা যাচ্ছে, সাপ্লিমেন্টারি কোশ্চেন তুমি করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্তগুলো কিন্তু অ্যালাউ হয়েছিল। আর কি 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই নামটা সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মানে যেখান থেকে এক্সিকিউশনটা হয়, মানে পুরো কাজটা এক্সিকিউট হয়, সেখানে সত্যেন্দ্র প্রসাদ সিনহা যে ফার্স্ট ভারতীয় যে এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেছিল। ঠিক আছে, তার মানে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান উইথ এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে কিন্তু কাউন্সিল অফ ভাইসরয় অ্যান্ড গভর্নর্স, এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, এইখানে মুসলিমদের যে সেপারেট ইলেকটোরেট দেওয়া হয়েছিল, আন্ডার দিস দ্য মুসলিম মেম্বার ওয়ার টু বি ইলেক্টেড বাই মুসলিম ভোটার। মুসলিম ভোটার মানে মুসলিমদেরই মুসলিম চুজ করতে, মানে অ্যাকচুয়ালি সেপারেট ইলেক্টোরেট যেটা বলে। ঠিক আছে, মানে লর্ড মিন্টোকে এই জন্যই বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, মানে এখানে সাম্প্রদায়িক সেই বাটোয়ারা নীতি যেটা বলো অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি লর্ড মিন্টোই করেছিল, সে মুসলিমদের আলাদা ইলেক্টোরেট দেওয়া হয়েছিল এবং মুসলিমদের ভোট দেবে সেই একটা প্রসেস, সেটা এখান থেকেই শুরু হলো। এই জন্য জিজ্ঞেস করে হু ইজ কল্ড ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, দ্যাট ইজ দ্য অ্যান্সার ইজ ইয়োর লর্ড মিন্টো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, it also provided for separate representation of presidency, corporations, chambers of commerce, universities and জমিদার, এদেরকেও অলসো সেপারেট রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এটা মানে এখান থেকেই আস্তে আস্তে এই মনে করো জিন্নার নেতৃত্বে আস্তে আস্তে যে পাকিস্তান হওয়ার যে এটা মানে আলাদা পাকিস্তান মুসলমান হিন্দু, এটা যে একটা আলাদা ধর্ম আলাদা জাতি, এই একটা বিভেদ কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছিলো। ইন্ডিয়ানরা মানে এইখানে জাস্ট ইন্ডিয়ানদেরকে ডিভাইড করা যেটা বলে, মানে যাতে এদের শক্তিটা কমে যায়, তো এই সমস্ত পলিটিক্স কিন্তু চলতো। ঠিক আছে, নেক্সট দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919, এইখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 কি বলা হয়েছিল, অন আগস্ট 20, 1917 ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য অবজেক্টিভ ওয়াজ দ্য গ্রাজুয়াল ইন্ট্রোডাকশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এইখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে প্রচুর এখান থেকে সংবিধানের প্রচুর নিয়মকানুন এখান থেকে নেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1919 ওয়াজ ইনাক্টেড হুইচ কেম ইনটু ফোর্স ইন 1921। 1919 ইনাক্ট করা হয়েছিল, বাট
ফোর্সে এসেছিলো 1921। এই অ্যাক্টটাকেই বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। 1921 সালে, এই 1919 সালে আরও একটা মানে বিশাল একটা অ্যাসাসিনেশন হত্যাকাণ্ড হয়েছিল। সেটার কি হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোথায় হয়েছিল সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বা মন্টেগু, এখানে মন্টেগু ছিল সেক্রেটারি অফ দ্য স্টেট, আর চেমসফোর্ড লর্ড চেমসফোর্ড ছিল ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে? এখানে ফিচার্সগুলো কী কী আছে দেখো। ফিচার্স বলছে ডিমার্কেটিং অ্যান্ড সেপারেটিং দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট। সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল সাবজেক্ট মানে এইটাকে কিন্তু মানে ডিমার্কেটিং করা হয়েছিল। মানে এটাকে অ্যাকচুয়ালি, এক মিনিট দেখো, ইট রিল্যাক্স দ্য সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য প্রভিন্স বাই দ্য, এক মিনিট তো এই সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল যেটা বললাম, মানে সেন্ট্রাল সেপারেটিং দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট, মানে অ্যাকচুয়ালি সেন্টারে মানে মানে যে সমস্ত মনে করো ডিফেন্স, কমিউনিকেশান বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই সমস্ত কাজগুলো সব সেন্টারের রেসপেক্টে রাখা হতো, এবং প্রভিন্সিয়াল সাবজেক্টে মনে করো ছোটোখাটো জিনিস, মনে করো কেউ মানে কারোর শরীর খারাপ হয়ে গেছে, কেউ হসপিটালাইজ, বা এখানে একটা ক্যানেল জল সেচের ব্যবস্থা, এই সমস্ত ব্যাপার সব মানে ছোটোখাটো যেটা আমাদের স্টেট করে, যেটা বুঝতে পেরেছো। আর সেন্ট্রাল যেটা করে মনে করো ডিফেন্স বা কোনো একটা এক্সটার্নাল অ্যাগ্রেশন চলে এলো, এই সমস্ত। তো এখানেও কিন্তু সেপারেট করা হয়েছিল, ঠিক আছে? আর কি বলেছে, ইট ফার্দার ডিভাইডেড দ্য প্রভিন্সিয়াল সাবজেক্ট। এই প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুটো পার্টে বিভাগ করে, ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভ। মানে ট্রান্সফার সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট বলে দুটো সাবজেক্টে প্রভিন্সিয়াল যে সাবজেক্ট আছে সেটা কিন্তু ইয়ে করা হয়েছিল, ঠিক আছে? মানে আবার ডিভাইড করা হয়েছিল, ঠিক আছে? দ্য রিজার্ভ সাবজেক্ট অন দ্য আদার হ্যান্ড ওয়ার টু বি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য গভর্নর অ্যান্ড হিজ এক্সিকিউটিভ কাউন্সিল। যে রিজার্ভ সাবজেক্টটা ছিল সেটাকে অ্যাডমিনিস্ট্রেট করতো গভর্নর অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল উইদাউট বিং রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে? দ্য ডুয়াল স্কিম অফ দ্য গভর্নেন্স ওয়াজ নোন অ্যাজ ডায়ার্কি। এই যে ডায়ার্কি বা দ্বৈত শাসন যেটা বলছো, এই ডুয়াল স্কিম যেটা বলছে এটাকেই বলছে ডায়ার্কি বা ডায়ার্সি যেটা বলো, ঠিক আছে? এইটা একটা গ্রিক টার্ম যেটা মানে সেটাকে গ্রিক ওয়ার্ড, সেটা বলছে ডায়ার্কি, ঠিক আছে? এখানে কিন্তু এটা মানে হাউএভার দিস এক্সপেরিমেন্ট ওয়াজ লার্জলি আনসাকসেসফুল। মানে এটাকে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু বলছে এটা আনসাকসেসফুল ছিল অনেক ক্ষেত্রে, ঠিক আছে? ইট ইন্ট্রোডিউসড, নেক্সট পয়েন্ট বলছে ইট ইন্ট্রোডিউস দ্য ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম অ্যান্ড ডাইরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি। মানে ইলেকশন, এই যে এখান থেকেই কিন্তু ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর বাইক্যামেরালিজম এখান থেকেই শুরু হয়, ঠিক আছে? মানে দুটো যেটা দ্বৈত শাসন যেটা বলছো, ঠিক আছে? দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রিপ্লেসড বাই এ bicameral legislature consisting of upper house and lower house। তো এই আপার হাউস আর লোয়ার হাউস যে কনসেপ্টটা, সেটা কিন্তু এই যে এখান থেকে এসেছে। দেখো, আমাদের যে পার্লামেন্ট যেটা বলছি আমরা, সেই পার্লামেন্টে কিন্তু একটা আপার হাউস আছে, একটা লোয়ার হাউস আছে। আপার হাউস আর এটা হচ্ছে লোয়ার হাউস। তো আপার হাউস হচ্ছে রাজ্যসভা, আর লোয়ার হাউসটাকে বলছে লোকসভা। তো এই যে এই ইন্ডিয়ান মানে এইখানে এইগুলোই কিন্তু এখানেই বলা হচ্ছে যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রিপ্লেসড বাই বাইক্যামেরাল লেজিসলেচার কনসিস্টিং অফ আপার হাউসটাকে বলছে কাউন্সিল অফ স্টেট, অ্যান্ড লোয়ার হাউস হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, 4 নম্বর পয়েন্ট। আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ানরা এবার আস্তে আস্তে মানে এর ভিতরে রুল রেগুলেশন করতে শুরু করেছে, কম বেশি এদেরকেও নেতৃত্ব মানে রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। দেখো, 3 of the 6 মেম্বার of the Viceroy's Executive Council other than the Commander-in-Chief were to be Indian। তার মানে বুঝতে পারছো, আস্তে আস্তে ইন্ডিয়ানরা কিন্তু মানে যত মানে সংবিধানের বা
রুলস রেগুলেশন চালানোর যে জায়গাটা সেইখানে আস্তে আস্তে এন্টার করে যাচ্ছে। কিন্তু দেখো কমান্ডার ইন চিফের মধ্যে কিন্তু অ্যাড করিনি, তবে 6 জনের মধ্যে আউট অফ 6 থ্রি মেম্বার শুড বি ইন্ডিয়ান, ঠিক আছে, এইটা কিন্তু করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট দেখো, communal representation by providing separate electorate for Sikh, Indian, Christian, Anglo-Indian and European। আবার কমিউনাল রিপ্রেজেন্টেটিভের ব্যবস্থা করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, যে মানে শিখদের আলাদা আলাদা তোমার সিট হবে, ইন্ডিয়ান, খ্রিশ্চান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ানদের, ঠিক আছে, এই সমস্ত সেপারেট ইলেক্টোরেট হবে, ঠিক আছে। এই সমস্ত করা হয়েছে, যেগুলো গান্ধীজি এগুলো কোনো মতেই এটা কিন্তু মেনে নিতেন না, ঠিক আছে। আমরা আসবো পরপর, এই সমস্তগুলো এখানে এক্সটেন্ড করা হয়েছিল। আর কি করা হয়েছে, হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন and transferred to him some of the function। ওকে, মানে এই যে লন্ডনে হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন এখানে এস্টাবলিশ করা হয়েছিল একটা নতুন অফিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 6 নম্বর পয়েন্ট অত ইম্পর্টেন্ট না। 8 নম্বর পয়েন্টটা জাস্ট এখানে কি বলা হয়েছে, এস্টাবলিশেস দ্য পাবলিক সার্ভিস কমিশন, হেন্স এ সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ সেট আপ ইন 1926। 1926 সালে সেন্ট্রাল যে একটা পাবলিক সার্ভিস কমিশন সেট আপ করা, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন সেট আপ করা হলো ফর রিক্রুটিং সিভিল সার্ভেন্ট, ঠিক আছে, সিভিল সার্ভেন্ট রিক্রুট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, পয়েন্ট নম্বর 9, ইট সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম প্রভিন্সিয়াল বাজেট ফ্রম দ্য সেন্ট্রাল বাজেট অ্যান্ড অথরাইজড দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার টু এনাক্ট দেয়ার বাজেট। কী করা হয়েছিল, সেপারেট করা হয়েছে ফার্স্ট টাইম প্রভিন্সিয়াল বাজেট ফ্রম সেন্ট্রাল বাজেট, প্রভিন্সিয়াল বাজেট সেন্ট্রাল বাজেট টোটালটাই আলাদা করা হয়েছিল। 10 নম্বর পয়েন্ট দেখো, 10 নম্বর পয়েন্ট বলছে এই যে এত কিছু কাজগুলো হচ্ছে এগুলো আদৌ কি ঠিকঠাক হচ্ছে, তার জন্য একটা কমিশন গঠন করেছে, সাইমন কমিশন। তোমরা নাম শুনেছো, সাইমন গো ব্যাক, তোমরা অনেক কিছু হিস্ট্রিতে এগুলো পড়েছো। অ্যাকচুয়ালি এখানে দেখো এই পয়েন্টটা এখানে বলা হয়েছে, ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ স্ট্যাটুটরি কমিশন টু এনকোয়ার ইনটু অ্যান্ড রিপোর্ট অন ইটস ওয়ার্কিং আফটার 10 ইয়ার্স। দেখো 1919 সালে সাইমন মানে যে কমিশনটা গঠন হয়েছিল, এই 10 বছর পর এই রিপোর্ট নিতে আসবে আদৌ এটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। কিন্তু নভেম্বর 1927 কিন্তু সাইমন কমিশন চলে এসেছিলো 2 বছর আগে, এবং সেখানে কোনো ইন্ডিয়ান ছিল না যারা এই সমস্ত রিপোর্টগুলো দেখবে, তার জন্য এটাকে বলা হতো হোয়াইট পেপার অন দ্য কনস্টিটিউশনাল রিফর্ম বলা হতো, ঠিক আছে। তো এটা পরে মেনশন করা হয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, সাইমন মানে অ্যাকচুয়ালি সেই সময় ব্রিটিশ মানে ব্রিটেন থেকে এসে এইখানে সাইমন কমিশনের তরফ থেকে অ্যাকচুয়ালি 1927 সালে এটা যে আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য এসেছিলো। তো এখানে কি বলা হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ 7 মেম্বার স্ট্যাটুটরি কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ স্যার জন সাইমন টু রিপোর্ট অন দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার ইটস নিউ কনস্টিটিউশন। এই নতুন কনস্টিটিউশন অনুযায়ী ঠিকঠাক কাজ হচ্ছে কি না যেটা একটা কমিশন গঠন করা হলো স্যার জন সাইমনের চেয়ারম্যানশিপের আন্ডারে, যেটা ঠিকঠাক হচ্ছে কি না, যেখানে ইন্ডিয়ান খুব এরা প্রোটেস্ট করেছিল এটার বিরুদ্ধে, এবং বারবার একটা মানে স্লোগান সাইমন গো ব্যাক, ঠিক আছে, এটা করা হয়েছিল। অল পার্টিস বয়কটেড দ্য কমিশন, সবাই বয়কট করেছিল কমিশন। আচ্ছা, দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট ইন 1930, 1930 সালে রিপোর্ট অ্যান্ড রেকমেন্ডেড অ্যান্ড অ্যাবলিশন অফ ডায়ার্কি। এইখান থেকে কিন্তু ডায়ার্কি যে দ্বৈত শাসন এটা মানে অ্যাবলিশনের জন্য রেকমেন্ড করা হয়েছিল। ওকে, নেক্সট দেখো, এখানে যে পয়েন্টটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াইট পেপার অন দ্য কনস্টিটিউশনাল রিফর্ম, এটাকে বলা হতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ব্রিটিশ দ্য রেকমেন্ডেশন অন দিস কমিটি ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য নেক্সট গভর্নমেন্ট
অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। নেক্সট এরপরেই আসবে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসবে, সেখানে মানে দ্য রিকমেন্ডেশন অফ দিস কমিটি ওয়ার ইনকর্পোরেট, এই কমিটি ইনকর্পোরেট করা হয়েছিল, ঠিক আছে। কমিউনাল অ্যাওয়ার্ড ইন আগস্ট 1932, রামসে ম্যাকডোনাল্ড, the British Prime Minister, announced a scheme of representation of the minorities which came to be known as the communal award। আচ্ছা, কমিউনাল অ্যাওয়ার্ড এটা এখানে দেখো, রামসে ম্যাকডোনাল্ড সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন 1932 সালে। তোমরা জানো সেই গোলটেবিল মিটিং হয়েছিল 1930, 31, 32। তো গান্ধীজি কোন 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 গোলটেবিল বইটাকে অংশগ্রহণ করেছিল অবশ্যই জানিও তোমরা। আর এখানে কী হয়েছিল, কমিউনাল অ্যাওয়ার্ড মানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন দেওয়ার, মাইনরিটিসদেরও আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য এখানে বলা হয়েছিল, ঠিক আছে। যেটা গান্ধীজি একদমই একমত ছিল না। তোমরা জানো পুনা প্যাক্ট হয়েছিল, কত সালে পুনা প্যাক্ট হয়েছিল জানাবে অবশ্যই। দ্য অ্যাওয়ার্ড নট অনলি কন্টিনিউড সেপারেট ইলেক্টেড ফর মুসলিম, শুধু আগে মুসলিম হিন্দু এরকম ব্যাপার ছিল, মুসলিমদের দেওয়া হতো, কিন্তু শুধু মুসলিমদের জন্য নয়, ফর মুসলিম, শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান, বাট অলসো এক্সটেন্ডেড টু দ্য ডিপ্রেস ক্লাসেস। তোমরা জানো এর আগে যেটা করা হয়েছিল, প্রথমে মুসলিম করা হয়েছিল, তারপরে শিখ, ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ানদেরও করা হয়েছিল, কিন্তু এখন ডিপ্রেস ক্লাসদের মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা বলে, দলিত যেটা বলছে, ঠিক আছে, এই ডিপ্রেস ক্লাসদেরও মানে তোমার সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হয়েছিল, ঠিক আছে। আর কি আছে, গান্ধীজি ওয়াজ মানে গান্ধীজি কিন্তু এটা মানে করতে চায়নি, মানে গান্ধীজি খুবই এটাকে মানে দ্বিমত করেছিলেন এবং বলেছিলেন যে অলরেডি আমাদেরকে ভেঙে তোমরা মানে আমাদের একতাকে ভেঙে দিয়েছো অলরেডি, মুসলিম, হিন্দু সমস্ত। আবার তুমি হিন্দুদের মধ্যেও মানে সমস্ত বাকি যে জাতিগুলো তাদের মধ্যেও তুমি এইভাবে তোমরা ক্লাসিফিকেশন করছো, এটা ঠিক নয়। তো এইখানে গান্ধীজি দেখো এখানে লিখেছে, মানে অ্যাকচুয়ালি রিজার্ভ সিটের জন্য গান্ধীজি আর কি মত পোষণ করেছিলেন, ঠিক আছে। গান্ধীজি ওয়াজ ডিস্ট্রেসড ওভার দিস এক্সটেনশন অফ দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন টু দ্য ডিপ্রেস ক্লাসেস অ্যান্ড আন্ডারটুক ফাস্ট আনটু ডেথ ইন ইয়ারাবাড়া। যে দেখো এখানে ওইটার জন্য গান্ধীজি যে বলছি প্রোটেস্ট করেছিল পুনায়, মানে ইয়ারাবাড়া জেল, সেখানে এই প্রোটেস্টটা করেছিল এটা যাতে না হয়, টু গেট দ্য অ্যাওয়ার্ড মডিফাইড, এই যে অ্যাওয়ার্ডটা কমিউনাল অ্যাওয়ার্ড সেটা সে মডিফাই করার জন্য। অ্যাট লাস্ট দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য লিডার অফ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য ডিপ্রেস ক্লাসেস, দ্য এগ্রিমেন্ট নোন অ্যাজ পুনা প্যাক্ট, ঠিক আছে। এইটাই কিন্তু পুনা প্যাক্ট হিসেবে আমরা বারবার পড়ি, পুনা প্যাক্ট কত সালে হয়েছিল, কত সালে হয়েছিল, এইগুলো কোশ্চেনে আসে। তো পুনা প্যাক্ট রিটেইন দ্য হিন্দু জয়েন্ট ইলেক্টোরেট অ্যান্ড গেভ রিজার্ভ সিট টু দ্য ডিপ্রেস ক্লাস। এইখান থেকে রিজার্ভ সিটের ব্যবস্থা করা হয়েছিল, যে আলাদা না করে রিজার্ভ সিট করো, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। দেখো ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমরা ভিডিওটি এইটাই আমরা এখান থেকে আমরা শেষ করে দিতে চাইছি। এরপরে 1947 আসবে, ঠিক আছে, তারপরে শেষ, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট মেন এর মধ্যে কনস্টিটিউশনে ঢুকে যাব। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মানে যে 1919 আর 1935 এখান থেকেই ম্যাক্সিমামটা কনস্টিটিউশন এখান থেকেই তোলা হয়েছে, ঠিক আছে। দ্য অ্যাক্ট মার্কড অ্যাজ second milestone towards a completely responsible government in India. It was a lengthy and detailed document having 321 section and 10 schedule. এটা হচ্ছে একটা লেন্দি অ্যান্ড ডিটেল ডকুমেন্ট, যেখানে 321টা সেকশন আর 10টা শিডিউল এখানে অ্যাড করা হয়েছিল। ফিচার্স কি বলছে, অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ ইউনিটস এস্টাবলিশ করা হয়েছিল, অল ইন্ডিয়া ফেডারেশন, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো আর কি করা হয়েছিল, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, কনকারেন্ট লিস্ট। এই যে আমরা 7 শিডিউলের মধ্যে পড়ি, 7 শিডিউলের মধ্যে একটা লিস্ট আসে, সেখানে কি বলছে মানে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট আর কনকারেন্ট লিস্ট।
ঠিক আছে, এর মধ্যে অনেক মানে লেখা আছে, মানে মনে করো ডিফেন্সটা টোটালটাই সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ে। আবার জমি জায়গা এই সমস্ত ল্যান্ড এগুলো হচ্ছে স্টেট লিস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ফরেস্ট দেখতে গেলে এগুলো হচ্ছে কনকারেন্ট মানে বা নদী নদী বিবাদ যেগুলো ডিসপিউট, ঠিক আছে, সেই সমস্ত আবার কিন্তু কনকারেন্ট লিস্টে মানে বোথ সেন্ট্রাল লিস্টে রুল করতে পারবে। তো সেই সব কিন্তু প্রসেসটা এই যে এখান থেকেই অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, ইট ইট অ্যাবলিশড ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেস অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি। তাহলে ডায়ার্কি সিস্টেমটা অ্যাবলিশ করা হয়েছিল আর ইন্ট্রোডিউস করা হলো প্রভিন্সিয়াল অটোনমি ইন ইটস প্লেস, ঠিক আছে, এর জায়গায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলছে গভর্নমেন্ট ইন প্রভিন্সেস introduce responsible governments in provinces, that is the governor was required to act with advice of ministers responsible to the provincial legislature। তাহলে কি বলছে, 1937 থেকে 1939-এর মধ্যে কী হয়েছিল, গভর্নমেন্ট ইন প্রভিন্সেস দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাক্ট উইথ অ্যাডভাইস অফ মিনিস্টার্স রেসপন্সিবল। মানে কি, গভর্নর যদি কোনো একটা মিনিস্টারের যে অ্যাডভাইস ছাড়া কিন্তু কোনো কিছু কাজ করতে পারবে না, ঠিক আছে। এই মাস মানে আস্তে আস্তে এবার ক্ষমতা কিন্তু পরপর আরও বাড়ানো হচ্ছে, ঠিক আছে। লাস্ট এই 3 নম্বর পয়েন্ট দেখো, অ্যাডপশন অফ ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে। ইট প্রোভাইডেড ফর অ্যাডপশন অফ ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার, সেন্টারে ডায়ার্কি অ্যাডপ্ট করা হয়েছে। কনসিকুয়েন্টলি দ্য ফেডারেল সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইন্টু রিজার্ভ সাবজেক্ট অ্যান্ড ট্রান্সফার্ড সাবজেক্ট। তাহলে ফেডারেল সাবজেক্টটা কী করে ডিভাইডেড, দুই ভাগে ভাগ করা হয়েছে, রিজার্ভ সাবজেক্ট আর ট্রান্সফার্ড সাবজেক্ট। হাউএভার দিস প্রভিশন অফ অ্যাক্ট ডিড নট কাম ইন্টু অপারেশন অ্যাট অল। এটা আর কাজে আসেনি। 4 নম্বর পয়েন্ট দেখো, ইট ইন্ট্রোডিউসড বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্স। মানে অ্যাকচুয়ালি বাইক্যামেরালিজম এটা হচ্ছে কী বলো তো, আমাদের যেমন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা বিধানসভা, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদ, এই যে ব্যাপারটা, এই যে মানে আউট অফ 11 6টা, ওকে, মানে বাইক্যামেরালিজম করা হয়েছিল 6টা জায়গায়, ঠিক আছে। যেমন আমাদের এখন ইউপিতে আছে বাইক্যামেরালিজম আছে যেটা, ঠিক আছে। এরপরে আছে কর্ণাটকায় আছে, তেলেঙ্গানায় আছে, অন্ধ্রপ্রদেশে আছে, জম্মু কাশ্মীর ছিল, এখন আর তো সে ভেঙে গেছে, ঠিক আছে। মহারাষ্ট্রে আছে, বিহারে আছে, ঠিক আছে। এই যে মানে কটা স্টেটে আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে, ঠিক আছে, যে মানে রাজ্যসভা এই বিধানসভা বিধান পরিষদ কোন কোন স্টেটে আছে, ঠিক আছে। অলরেডি বলেই দিলাম, যাই হোক। দাস দ্য লেজিসলেচার অফ বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, বিহার, আসাম অ্যান্ড ইউনাইটেড প্রভিন্স ওয়ার মেড বাইক্যামেরালিজম। ইউনাইটেড প্রভিন্স বলতে সে এখনকার যে উত্তরপ্রদেশ, ঠিক আছে। বাইক্যামেরালিজম এখানে অলরেডি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট, ওখানে হচ্ছে আপার হাউস লোয়ার হাউসের কনসেপ্টটাও এখানে দেখো, এখানে লিখেছে আপার হাউস কনসিস্টিং অফ লেজিসলেটিভ কাউন্সিল দ্যাট ইজ ইউর আপার হাউস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্যাট ইজ ইউর লোয়ার হাউস, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেস ক্লাস, শিডিউল কাস্ট, ওমেন অ্যান্ড লেবার ওয়ার্কার। মানে আলাদা আলাদা ইলেক্টোরেট দেওয়া হয়েছিল। ডিপ্রেস ক্লাস মানে যারা মানে বিভিন্ন রকম শোষণ হয়েছে, শোষিত হয়েছে মানুষ সমাজ দ্বারা, এই সমস্ত ক্লাসগুলো, ঠিক আছে। যে শিডিউল ক্লাস, ওমেন অ্যান্ড লেবারদেরকে আলাদা সেপারেট ইলেক্টোরেট দেওয়া হলো। অ্যাবলিশ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া স্ট্যাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1958। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1958 এটা কিন্তু অ্যাবলিশ করা হলো। অ্যাবলিশ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া স্ট্যাবলিশ দ্য, মানে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল সেটা অ্যাবলিশ করা হয়েছে। আর এটা হচ্ছে এই অ্যাক্ট, মানে এই অ্যাক্টটা এখান থেকে চালু করা হচ্ছে, ঠিক আছে। মানে এইখানে এই রিফর্মে, নতুন রিফর্ম যেটা আমরা কী পড়ছিলাম, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, এইখান থেকেই কিন্তু এটা মানে শুরু হয়েছে, ঠিক আছে। মানে 1858 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেটা
এখানে অ্যাবলিশ করা হলো। নেক্সট পয়েন্ট নাম্বার 7 অতটা ইম্পর্টেন্ট নয়। পয়েন্ট নাম্বার 8 দেখো, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক। আমাদের যে আরবিআই এখন যে অবস্থায় যে আরবিআই আছে, সেই আরবিআইয়ের যে মানে এস্টাবলিশমেন্ট যেটা হয়েছিল সেটা কিন্তু 1935। তাহলে আরবিআই কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1935। আচ্ছা, একটা কোশ্চেন রেখে যাব, বলো আর ন্যাশনালাইজেশন কবে হয়েছিল আরবিআই? আমি অপশান দিয়ে দিই, 1947, 1949, 1951 আর উনিশশো উনসত্তর। 1969 একটা ব্যাঙ্কিং সিস্টেমে একটা বিশাল রিফর্ম হয়, ওই জন্য আমি এটাও দিলাম। যাই হোক, এই অপশানগুলোর মধ্যে অবশ্যই জানিও কী আছে, ন্যাশনালাইজেশন কবে হয়েছে আরবিআই। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এখন গভর্নরের নামটা কী? হ্যাঁ, সেটা অবশ্যই জানাবে। এবং সেই লোকটা কোথা থেকে বিলং করে সেটাও জানিও। আর এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে ছিল গভর্নর সেটাও জানিও, ঠিক আছে, নোটবন্দির জাস্ট আগে। যাই হোক, তো এখানে আমরা কোথায় ছিলাম পয়েন্টটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। এই 9 নম্বর পয়েন্ট, সেকেন্ড লাস্ট পয়েন্ট, it provided for the establishment of not only a federal public service commission but also provincial public service commission and joint public service commission. দেখো এখন আমাদের ইউপিএসসি যেমন আছে, আর এখন আমাদের স্টেট পিএসসি, আর এই সেই ব্যাপারটা এস্টাবলিশমেন্ট দ্য ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু এখানে এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। আর জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ করা হয়েছিল। আচ্ছা, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ, আচ্ছা তোমাদের কোশ্চেন রেখে গেলাম, ইউপিএসসি কত নম্বর আর্টিকেলে আছে? ইউপিএসসি আর্টিকেল আর কত নম্বর পার্টে আসে অবশ্যই জানিও, ঠিক আছে। তোমরা একটু আর্টিকেলগুলো দেখবে, আমি এখনও পড়াইনি, ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ওগুলোই মেন। এটা আমি তো জাস্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও, মানে প্রথম কীভাবে আমাদের কনস্টিটিউশনের অরিজিনটা কোথা থেকে এসছে সেটাই আর কি পড়াচ্ছি। আমরা পরপর পড়বো, কিন্তু তোমরা একটু ঘাটাঘাটি করবে, দেখবে নিজেরাও পড়বে, বুঝতে পারবে। আর এই টোটাল লেকচারটা এম লক্ষ্মীকান্ত বুক তোমরা একদম নির্ভরযোগ্য একটা নোটস হিসাবে তোমরা নিতে পারো। এর বাইরে কিছু আসবে না, এর বাইরে আসতেই পারে না, এটা বাইবেল বলা হয়, ঠিক আছে। তো এম লক্ষ্মীকান্ত বইটা থেকে কিন্তু এই টোটাল নোটসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি, খুব ভালো বই। এবং তুমি ইউপিএসসিতেও যদি প্রিপেয়ার করো, এই বইটার বাইরে কিছু দরকার হয় না, ইন্টারন্যাশনাল রিলেশনটাই শুধু দরকার হয়। যাই হোক, তো আমি কোথায় ছিলাম? প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারাল কোর্ট ইন হুইচ ইজ সেট আপ ইন 1937। ফেডারাল কোর্ট সেট আপ করা হয়েছিল 1947 সালে। লাস্ট যেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, এরপরেই ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে, বি আর আম্বেদকরের হাতে দায়িত্ব পড়ে যাবে। তো তোমরা দেখো এখানে কি হয়েছিল, এখানে দেখো ফার্স্ট, দেখো এখানে আমি লিখেছি অন ফেব্রুয়ারি 20, 1947 দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি। দেখো এটাও একটা কোশ্চেন আসে যে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল? ক্লিমেন্ট অ্যাটলি নাকি র্যামসে, মানে অনেক এগুলো অপশান দিয়ে দেবে, র্যামসে ম্যাকডোনাল্ড দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার আরও বলো না, আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে মাথায় আসছে না, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। যাই হোক, এগুলো এটার অ্যান্সারটা হবে ক্লিমেন্ট অ্যাটলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ডিক্লেয়ার্ড দ্যাট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উড এন্ড বাই জুন 30, 1948। তার মানে বলছে এ ডিক্লেয়ার দিল কি ক্লিমেন্ট অ্যাটলি যে জুন 30, 1948-এ কী হবে, ভারতবর্ষের থেকে ব্রিটিশ রুল সমস্ত এন্ড হয়ে ইন্ডিয়াদের হাতে দিয়ে দেওয়া হবে, ইন দ্য হ্যান্ডস অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইন হুইজ পাওয়ার উড বি ট্রান্সফার্ড টু রেসপন্সিবল Indian hands. The announcement was followed by the agitation by the Muslim League demanding partition. তো ঘোড়ার ডিম তো পার্টিশন সেই সকাল থেকে, সেই জিন্না সেই 1909 থেকে শুরু করেছে, আমার পাকিস্তান চাই, আমার পাকিস্তান চাই, আমার পাকিস্তান চাই, ওই পাকিস্তান ও নিয়েই ছাড়বে। যাই হোক, এগেইন অন June 3, 1947 the British government made it clear that any constitution framed by the Constituent Assembly of India formed in 1946 cannot apply to those part of
country which were unwilling to accept on the same day, মানে যারা ইন্ডিয়ায় যারা ইন্ডিয়া থাকতে চায় ইন্ডিয়া থাকবে, যারা ভারতবর্ষে থাকতে চায় পাকিস্তানে যেতে চায় পাকিস্তান। অন দ্য সেম ডে June 3, 1947, লর্ড মাউন্টব্যাটেন, দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে লাস্ট ব্রিটিশ ভাইসরয় ছিল, ঠিক আছে, পুট ফোর্থ দ্য পার্টিশন প্ল্যান, মানে 4 নম্বর পার্টিশন প্ল্যান, দ্য মাউন্টব্যাটেন প্ল্যান বলে এটাকেই, এটা দিয়েই কিন্তু শুরু হয়ে, দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, ইমিডিয়েট এফেক্ট ওয়াজ গিভেন টু দ্য প্ল্যান বাই এনাক্টিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এবার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 ফিচার্সগুলো কী ছিল জানার পরেই আমরা লেকচারটা শেষ করব। দেখো, it ended the British rule in India and declared India as an independent and sovereign state from August 15, 1947। 15 আগস্ট 1947 থেকে কি হবে, ইন্ডিয়া একটা স্বাধীন সভারেন স্টেট, ওকে, সভারেন স্টেট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর কি বলেছে, ইট অ্যাবলিশ দ্য অফিস অফ ভাইসরয় অ্যান্ড প্রোভাইডেড ফর ইজ ডমিনিয়ন, মানে যে ভাইসরয় যে পোস্টটা ছিল সেটা অ্যাবলিশ করা হয়েছে। আর কি হচ্ছে, গভর্নর জেনারেল, and a governor general who was to be appointed by the British king, এই একটা গভর্নর জেনারেল বলে একটা পোস্ট আছে, সেটা মানে সেই হিসাবে, মানে সেই পোস্টটা, মানে এইটা যে ভাইসরয় পোস্টটা অ্যাবলিশ হওয়ার পরে যেটা আসলো এই গভর্নর জেনারেল, ঠিক আছে, তো পোস্টটা আসলো, ঠিক আছে। এরপরে কি বলছে, ব্রিটিশ কিং অন দ্য অ্যাডভাইস অফ ডমিনিয়ন ক্যাবিনেট হিজ মেজেস্টি government is Britain in Britain was to have no responsibility with respect to the government of India or Pakistan, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি বলছে, যারা মানে এই যে ভারত পাকিস্তান বা যে সেপারেশন হওয়ার পরে ভাইসরয় পোস্টে আসার পরে এবার আস্তে আস্তে পাকিস্তান হয়ে যাবে আর ইন্ডিয়া হয়ে যাবে। ইট এম্পাওয়ার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টু দ্য ডমিনিয়ন ফ্রেম, এটা ইট এম্পাওয়ার, দেখো 5 নম্বর পয়েন্ট দেখো, ইট এম্পাওয়ার দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ বোথ দ্য ডমিনিয়ন টু legislate for their respective territories till the new constituent assembly were drafted and enforced। তার মানে এদেরকে বলা হলো নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমরা তৈরি করো এবং তোমরা ওখানে সংবিধান বানাও এবং নতুন একটা দেশ তৈরি করো, যেটা অ্যাকচুয়ালি নো অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাস্ট আফটার আগস্ট 15, 1947 ওয়াজ টু extend to either the of new dominion unless it extended there to by the law legislative dominion, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট বলছে, ইট ইজ অ্যাবলিশড দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট, যে অফিসটা ছিল সেটা অ্যাবলিশ করা হলো, অ্যান্ড ট্রান্সফার্ড হিজ ফাংশন টু দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই যে ফাংশনটা, এই যে এদের এই কাজটা ট্রান্সফার করা হলো টু কাকে, সেক্রেটারি অফ দ্য স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্সকে সেক্রেটারি অফ দ্য স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্সকে এটা অর্ডারটা ট্রান্সফার করলো, এই ফাংশনটা। দেখো, কমনওয়েলথ নেশন বলতে তোমরা কী বুঝো, অ্যাকচুয়ালি কমনওয়েলথ গেম তোমরা হয় জানো, তো তারাই অংশগ্রহণ করতে পারে যারা কমনওয়েলথ নেশন, মানে কি, যে নেশন, যে দেশগুলোকে কোনো একটা সময় ব্রিটিশরা রাজত্ব করতো, সেটাই হচ্ছে কমনওয়েলথ নেশন। আর এদেরকে নিয়েই কমনওয়েলথ গেম করা হয়, মানে অর্গানাইজ করা হয়, ঠিক আছে। এরপরে দেখো, ইট প্রোক্লেমড দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্সি ওভার দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট অ্যান্ড ট্রিটি রিলেশনস উইথ ট্রাইবাল এরিয়াস ফ্রম আগস্ট 15, 1947। আচ্ছা, আমরা লেকচারটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর 2 মিনিটের লেকচার আছে। ইট গ্রান্টেড ফ্রিডম টু দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট আইদার টু জয়েন দ্য ডমিনিয়ন অফ ইন্ডিয়া আর ডমিনিয়ন অফ পাকিস্তান টু রিমেন ইন্ডিপেন্ডেন্ট। এইটাই বলা হয়েছিল বারবার, যেটা আমি বলছিলাম যে ইন্ডিয়ানকে, মানে এটা বলা হলো যে যারা ইন্ডিয়ায় থাকতে চায়
তারা ইন্ডিয়া এবং যারা পাকিস্তানে থাকতে চায় তারা পাকিস্তানে চলে যাক, পাকিস্তানে হয়ে যাক। এটি আর কি বলা হয়েছে, 10 নম্বর পয়েন্ট বলছে, ইট ডিপ্রাইভ দ্য ব্রিটিশ মোনার্ক অফ হিজ রাইট টু ভেটো বিলস অর আস্ক ফর রিজার্ভেশন অফ সার্টেন বিলস ফর হিজ অ্যাপ্রুভাল। মানে যে ব্রিটিশ মোনার্ককে একে বঞ্চিত করা হলো, কীভাবে, কোথা থেকে বঞ্চিত হলো, রাইট টু ভেটো, যে ভেটো পাওয়ারটা যেটা থাকে, কোনো একটা বিল বানাতে গেলে ভেটো পাওয়ার, যেমন আমাদের প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, ঠিক আছে, সে মানে তার পাওয়ার অনুযায়ী সে বিলটা ইয়ে করে দিতে পারে, ঠিক আছে, মানে পকেটেই রাখতে পারে, পকেট ভেটো বলে, ঠিক আছে। তো এরকম সেইটা আর কি, সেই পাওয়ারটা ডিপ্রাইভ করা হলো, ঠিক আছে। আর কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড it designated the Governor General of India and the provincial governors as constitutional head of the state. Governor General of India designated কি আছে, Governor General of India and provincial governors as constitutional and then nominal head of the state, ঠিক আছে। They were made to act on advice of the representative of council of minister, এবার এরা অ্যাডভাইস, কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। It drops, 12 নম্বর পয়েন্ট দেবো, it dropped the title of Emperor of India from the royal title of the King of England. তাহলে কিং অফ ইংল্যান্ড যে রয়্যাল টাইটেল ছিল সেটা ড্রপ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট বলছে, it discontinued the appointment to civil service and reservation of post by the সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এটা ডিসকন্টিনিউ করা হয়েছিল, ঠিক আছে। তো তারপরে কি হলো তোমরা ভালো করেই জানো, মিড নাইট 14ই আগস্ট, 14 আর 15ই আগস্ট 1947, 14ই আগস্ট মানে পাকিস্তান তৈরি হয়ে গেলো, আর 15ই আগস্ট কী হলো, ইন্ডিয়া তৈরি হয়ে গেলো। মিড নাইট মানে 14-15 আগস্ট 1947, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড and power was transferred to the two new independent dominion of India and Pakistan. Lord Mountbatten became the first Governor General of new dominion of India. তার মানে মাউন্টব্যাটেন কিন্তু তারপরেও ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ নিউ ডমিনিয়ন অফ ইন্ডিয়া। হি swore in Jawaharlal Nehru অ্যাজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখো এই সমস্ত, এই যে জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার হলো 1919 সালে, মন্টেগু চেমসফোর্ড হলো 1909 সালে, পার্লামেন্টারি রিফর্ম হলো 1935 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসলো। এগুলো কিন্তু অনেক কষ্টের ফলে, অনেক রিভোল্ট হয়েছিল, অনেক বিপ্লবী কার্যকলাপ হয়েছিল, অনেক মানে তারপরেই কিন্তু এগুলো এসেছিলো, এত সহজেই কিন্তু আসেনি, এর পিছনে কিন্তু অনেক রক্ত ঝরাতে হয়েছিল। তো আমরা যে পড়ে গেলাম স্মুথলি, ব্যাপারটা ঠিক এরকম নয়। তোমরা হিস্ট্রি তো জানো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে এগুলো সবই তোমরা জানো। তো এইগুলো যে হয়েছিল, এগুলোর পিছনে অনেক বলিদান আছে আমাদের, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, এবং সম্মানের সঙ্গেই আমরা এটা পড়বো, জানবো, ঠিক আছে। আর দেখো লাস্ট পয়েন্ট কি বলছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর্মড ইন 1946, মানে 9 ডিসেম্বর 1946 সচ্চিদানন্দ সিনহা কী করলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট হলো নন পার্মানেন্ট, তারপরে রাজেন্দ্র প্রসাদ হলো 11ই ডিসেম্বর 1946। এরপরেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে, মানে অ্যাকচুয়ালি ওখান থেকেই কনস্টিটিউশনটা ফর্ম করবে কে, বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, 1946 বিকেম দ্য পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়ান ডমিনিয়ন। আচ্ছা, তো তোমরা লেকচারটা আশা করি মন দিয়ে শুনলে, ভালো লাগলো কি না জানিও। আর কোশ্চেন কিছু রেখে যাবো তোমাদের জন্য, আমি জাস্ট বলো মানে এই কোশ্চেনগুলো, ব্যাটেল অফ বাক্সার কত সালে হয়েছিল, কার কার সাথে হয়েছিল, ব্যাটেল অফ পলাশি কত সালে কার কার সাথে হয়েছিল, অর্ডিন্যান্স অর্ডিন্যান্সের যে আর্টিকেলগুলো আছে, প্রেসিডেন্ট আর গভর্নরের যে অর্ডিন্যান্স পাওয়ার, সেটা কোন কোন আর্টিকেলে আছে, এমার্জেন্সি কটা এমার্জেন্সি আছে, কোন কোন আর্টিকেলে এটা লেখা আছে অবশ্যই জানাবে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে এসেছিল, ঠিক আছে, সেটা জানিও। তো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে গেলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই পিডিএফটা
তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি তোমরা দেখো। থ্যাংক ইউ ফর লিসেনিং।